বাবুর কাছে। বাবু, এই যে বিতর্কটা তৈরি হয়েছে যে বৃহত্তর স্বার্থ বনাম দলীয় রাজনীতি, অভিজিৎ গাঙ্গুলি তার প্রতিক্রিয়া যেটা জানাচ্ছেন, বৃহত্তর স্বার্থের জন্যই দলীয় রাজনীতি দরকার। সত্যি কি আজকের বাস্তবতা সেটা হয় সম্ভব? মানে আপনার পর্যবেক্ষণ কি বলে? প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা আজকে একটা সম্ভাবনা, একদম কি হতে চলেছে আমরা জানি না। কারণ উনি বলেছেন উনি হয়তো মঙ্গলবার সমস্ত কিছু খোলসা করবেন, উনি সেটা শুধু একটা জিনিসের উপর জোর দিয়েছেন যে উনি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ। এখন ব্যাপারটা হচ্ছে যে তারপর উনি বৃহত্তর স্বাস্থ্য কথাটা ডেফিনেটলি বলেছেন, রাজনীতির কথাটা উনি পুরোপুরি বোধহয় আমি যেগুলো ওনার বাইক দেখেছি খুব একটা ক্লিয়ার করে কিছু বলেননি। উনি বলেছেন আমি যে কোনো দলেই যেতে পারি বা আমি হয়তো দল করতে পারি বা নাও করতে পারি, মানে এরকম কিছু বোধহয় কথা উনি বলেছেন। আর বক্তব্য হচ্ছে দেখুন আজকে বিতর্কটা একদম আমরা ধরে নিচ্ছি, মানে আমরা ধরে নিচ্ছি দলীয় রাজনীতির জায়গা থেকে ধরেই আমরা আলোচনাটা করছি। তিনি কোন দলে যাবেন সেটা বড় কথা না, তিনি দলে যেতে পারেন এই সম্ভাবনার কথা বলেছেন। সেই সম্ভাবনাটাকে ধরে নিয়ে আমরা যদি আলোচনাটাকে এগোই, দেখুন এটা তো মানতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে আমরা যারা যত কথাই বলি না কেন যে আলটিমেটলি পাওয়ার কোথায় আছে, পাওয়ার তো যারা সরকার হোল্ড করছে বা রাজনীতির জগতের মানুষের কাছে অনেক বেশি পাওয়ার আছে এবং তাদের করার ক্ষমতাও অনেকটা বেশি। যেটা হয়তো রূপম বাবুও কিছুটা বলেছেন যে হয়তো সদিচ্ছার অভাব থাকতে পারে, সেটা অন্য প্রশ্ন, কিন্তু ক্ষমতা কিন্তু তাদের হাতে আছে। যেটা প্রধান বিচারপতি থাকাকালীন হয়তো উনি রিয়েলাইজ করেছিলেন যে বিচারপতির জায়গাতে বসেও ওনার কিছু হয়তো সীমাবদ্ধতা আছে, যেটা থেকে উনি অনেক ঊর্ধ্বে উঠেছিলেন, যেটা বিরাটুন্দিও বললেন। কিন্তু হয়তো সেই পুরো জিনিসটা উনি করতে পারছেন না। তাই একটা কোনো জায়গাতে ওনার মনে হয়েছে যদি উনি রাজনীতিতে আসেন তাহলে হয়তো কোনো দলের মধ্যে থেকে মানে রাজনীতির আবর্তে এসে তাহলে হয়তো উনি কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বা উনি যেগুলো করতে চাইছেন সেই জায়গাগুলো করতে পারবেন, এটা ওনার ধারণা। সেই কারণে উনি বৃহত্তর স্বার্থ কথাটা বলেছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে একটা রেজিমেন্টের যে কোনো রেজিমেন্টের পার্টিতে কতটা উনি নিজের কথা বলতে পারবেন বা কতটা উনি নিজের মতামত প্রয়োগ করতে পারবেন, সেখানে কতগুলো কোয়েশ্চেন মার্ক থেকে যাবে। বা আমরা যা দেখেছি এতদিন ধরে জেনারেলি এটা করা খুব দুষ্কর বা করা যায় না বোধহয়। কারণ দলীয় একটা যে কোনো দলের তার কিছু পার্টি লাইন থাকে, তার কিছু নিজস্ব ভাবনা চিন্তা থাকে, তো তার ঊর্ধ্বে উঠে কোনো ব্যক্তি বা দলের ঊর্ধ্বে উঠে সেগুলো করাটা একটু ডিফিকাল্ট। মানে আমরা সবসময় জানি যে পার্টিতে থাকলে একটা যে কোনো পার্টিতে থাকলে একটা নেতার প্রতি আনুগত্য দেখাতে হবে। মানে আমি যদি কথায় ধরে নিই যে উনি কালকে বিজেপিতে জয়েন করবেন, তাহলে উনি কি মোদিজির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন? উনি যদি মনে হয় এই জিনিসটা ভুল, উনি কি বলতে পারবেন? বোধহয় বলতে পারবেন না, কারণ ওইখানে সে আবার আনুগত্যের প্রশ্ন। মানে এটা তবে আবার এখানে আরো কিছু প্রশ্ন আছে যে আমি জানি না উনি কিভাবে দলে কোন জায়গায় কোন দলে আসবেন বা কিভাবে কি করবেন। যেমন ধরুন জয়শঙ্কর টেকনিক্যালি কিন্তু জয়শঙ্কর উনি কিন্তু অসম্ভব ভালো কাজ করেছেন। উনি কি সেভাবে আমরা বলতে পারি রাজনীতির লোক না, একেবারে রাজনীতির লোক না, বাইরে থেকে উনি মানে একেবারে আইএস ক্যাডার থেকে উনি এসেছেন, কিন্তু অসম্ভব ভালো কাজ করছেন। এটা তো সর্বদল নির্বিশেষে আমাদের মানতে হবে। কারণ ওই জায়গাটা উনি পেয়ে গেছেন, যে জিনিসটা নিয়ে উনি এতদিন কাজ করেছিলেন সেই জায়গাটা উনি পেয়ে গেছেন এবং তার ফলে উনি খুব ভালো কাজ করছেন। তো হতে পারে যে অভিজিৎ গাঙ্গুলি যদি সেরকম কোনো জায়গা পান তাহলে তো উনি হয়তো সেই জায়গাগুলো করতে পারবেন। মানে আমার এই প্রশ্নটা এখানে এইটা বারবার করে বলা যে আমরা যেটা দেখছি যে বৃহত্তর স্বার্থ বনাম দলীয় রাজনীতি, যেটা আপনি হেডিং করেছেন, আমার ওখানে একটা বক্তব্য আছে যে দলীয় রাজনীতি মানেই সবটা খারাপ, এটা হতে পারে। মানে এটা ডিপেন্ড করে সেই পার্টিকুলার দলটার উপর যে সে তার রাজনীতিটা কিভাবে দেখতে চাইছে বা কিভাবে করতে চাইছে। মানে এরকম অনেক ইতিহাস আছে যে অনেক দল ভালো কাজ করেছে, অনেক দলের কোনো ব্যক্তি বা কোনো নেতা ভালো ভালো কাজ করে গেছে। তবে সমস্ত দলীয় রাজনীতি যে খারাপ সেটা বৃহত্তর স্বার্থ নয়, আমি একটা ব্যাপারে ওনাকে কমিয়ে জানাবো যে আজকে দেখুন আমাদের রাজনীতিটা প্রচুর দুষ্কৃতি এবং প্রচুর অন্যরকম লোকে অর্ধশিক্ষিত মানুষে ভরে গেছে। সেই জায়গা থেকে ওনাদের মতো যদি ভালো ভালো মানুষেরা রাজনীতিতে আসতে প্রবেশ করে শুরু করেন তাহলে রাজনীতি কিছুটা হলেও ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে এই যে জায়গায় যে এই কাজ মানে পাঁকে নেমে যে পাঁক পরিষ্কার করার যে একটা মনস্থির উনি করেছেন,
সেটা কিন্তু আমাদেরকে সবাইকে বাহবা দিতে হবে, উনি যে দলেই যান না কেন, বিজেপিতে যান, কংগ্রেসে যান, বেশ। কিন্তু একদম আমরাই কি দলীয় রাজনীতিকে ঠিকঠাক চিনতে পারছি? আমি দেবাশিস বাবুকে ঠিক এই প্রশ্নটাই করবো, যে সত্যি কি দলীয় রাজনীতিকে আমরা ঠিক চিনতে পারছি? বৃহত্তর স্বার্থ আমরা সত্যি চাইছি না এই বনাম শব্দটা রাখতে, বৃহত্তর স্বার্থে দলীয় রাজনীতি কাজ করুক, আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু সত্যি চিনতে পারছি না। মানে দলীয় রাজনীতি বৃহত্তর স্বার্থের কথা বলে, কিন্তু করে কি? আমরা যদি একটু আলোচনা করি তাহলে সব রাজনৈতিক দলগুলোই এই দলের আওতার বা বৃত্তের বাইরে বেরোতে পারে না। সত্যি তো বামপন্থী, একটু আগে রূপম চট্টোপাধ্যায় বললেন, বামপন্থীর যে কত প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পরের দিকে একটু একটু ফিকে হতে গেল। সবই তো ক্ষমতার গ্রাস, ক্ষমতার অলিন্দে থেকে গিয়ে এক ধরনের যে নিয়ম রীতিগুলো আসে, ক্ষমতার নিয়মেই সবাই চালিত হয়। এখানেই তো ভয়, আমাদের তো দলীয় রাজনীতি ছাড়া গতি নেই, আবার এই দলীয় রাজনীতিকে ভরসাও করা যাচ্ছে না। সমস্যাটা বা দ্বন্দ্বটা তো এখানেই। দ্বন্দ্বটা কিন্তু অনেকাংশে আমাদের মধ্যেও আছে, মানে দ্বন্দ্ব আমাদের মধ্যেই আছে। আমরা খুব তাড়াতাড়ি কাউকে ঈশ্বর বানাতে পারি, আবার খুব তাড়াতাড়ি কাউকে শয়তানও বানিয়ে ফেলতে পারি। মানে সবটা ডিপেন্ড করে যে কতটা আমাদের স্বার্থ সিদ্ধি হলো বা হলো না তার উপরে। মানে যদি আমরা একটু দেখি, মানে দেখুন, আমি যদি আজকে মমতা ব্যানার্জির কথা বলি, এই মমতা ব্যানার্জিকে একসময় প্রচুর মানুষ অগ্নিকন্যা থেকে শুরু করে, লড়াকু থেকে শুরু করে, এনার মতো নেত্রী হয় না থেকে শুরু করে অনেক কিছু করেছিল, এবং খুব সাধারণ একজন মহিলাকে হঠাৎ করে একেবারে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গেছিল। এবং আজকে তারাই হয়তো আজকে কেউ চুপ করে গেছেন বা কেউ অন্যরকম কথা বলছেন। কিন্তু কেন, মানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে যে সাধারণ মানুষকে আমি একটা অসাধারণ পর্যায়ে নিয়ে যাচ্ছি হঠাৎ করে। মানে এই যে আবেগ, মানে বাঙালি তো খুব আবেগ প্রায়িত হয়। আমার কিন্তু এই যেটা মিরাকুলি বলছিলেন, আমি এতটা হতাশায় ভুগছি না অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে, কারণ আজকের দিনও মানুষটার প্রতি আমার একটা সম্ভ্রম রয়েছে। কারণ এই মানুষটা না হলে এই যে হাইকোর্টের উপর আজকে বিচার ব্যবস্থার উপর মানুষের যে অগাধ আস্থা এই যে ফিরে এসেছে, এই যে আজকে এই যে দুর্নীতির এই যে মুখোশ খুলে গেছে, মুখ খুলে দিয়েছেন উনি, সেটাকে আমরা তো সবাই কোনো না কোনো দেখছি যে দুর্নীতি কোথায় কোথায় না দুর্নীতি নেই। এবং প্রত্যেকটা জায়গায় এই যে জীবনে বলছিলেন যে অনেকে, মানে তৃণমূলের নেতার নেত্রীরা হয়তো অনেকে এক্সাম্পলে পোস্ট করছেন, তার মানে ঝুলি থেকে দেয়াল বেরোল ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওনার যে রায়গুলো হয়েছে, প্রত্যেকটা রায় যদি আপনি দেখেন, প্রত্যেকটা রায়ের ফিল্টারেশন হয়েছে, মানে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কি না কি হয়েছে, কিন্তু তারপরে ওনার রায়টা ওই একই জায়গায় আছে। আর আইন যেগুলো উনি রায় দিয়েছেন তার তো একেবারে প্রমাণ সবকিছু নিয়ে রায়টা দিয়েছেন। ওকে সেটা কি করে উনি কোনো দলের হয়ে করলেন? এটা তো হতে পারে না। মানে পার্থ বাবুর বান্ধবীর বাড়িতে টাকা কি উনি ঢুকিয়ে রেখে এসেছিলেন? মানে রেশন দুর্নীতি, বালুর যে দুর্নীতিগুলো বেরিয়ে উনি করেছিলেন, না পৌর নিগমের দুর্নীতি উনি ছিলেন? আর মানে বিচারক হিসাবে উনি যে কাজটা করেছেন তাতে ওনার আজকের দিনে ইতিহাসে স্থান পাওয়ার কথা, এবং ডেফিনেটলি উনি পাবেন। এটা তো মানে পেয়ে গেছেন এবং পাবেন। আমার বক্তব্য হচ্ছে, যদি ভালো করে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বোঝেন, এই ভদ্রলোক কিন্তু প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ছিলেন, তারপরে হঠাৎ করে সেটাকে ছেড়ে দিয়ে উনি বিচার ব্যবস্থা এসেছিলেন, প্রধান বিচারপতি হয়েছিলেন। আজকে এখনো 6 মাস ওনার হয়তো বা 5 মাস বাকি ছিল, উনি আরেকটা কিছু করতে চাইছেন। তো এর মধ্যে আমার কোথায় জানি ওনার প্রতি অসম্ভব একটা আশা আছে। হ্যাঁ, একটু তো সন্দেহ আছে, কারণ আবার সেই দলীয় রাজনীতির কথা আসবে, যে দলের রেজিমেন্টের পার্টিতে দাঁড়িয়ে কতটা উনি নিজের জিনিসগুলোকে এস্টাবলিশ করতে পারবেন এবং কতদিন টিকে থাকতে পারবেন। কিন্তু ভালো লাগার জায়গাটা এটা যে আমরা যারা এখানে বসে কথা বলছি, সাহস করে এই মাটি নেমে পাশ পরিষ্কার করতে পারছি না, উনি তো সব ছেড়ে প্রচন্ড বড় রিস্ক নিয়ে, আজকে তো ওনার তো ছাড়া দরকার ছিল না, ওনার তো অনেক ভালো জায়গায় উনি পৌঁছে গেছিলেন, কিন্তু তা সত্ত্বেও উনি রিস্ক নিয়েছেন। এই যে আজকে আমরা ওনাকে নিয়ে বিতর্ক করছি, কেউ কেউ আমরা ওনার সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছি, এই যে রিস্কটা উনি নিয়েছেন, এটাকে আমি স্যালুট করি। তার কারণটা হচ্ছে, আমি আবার বলছি, রাজনীতিতে প্রচুর দুষ্কৃতি এবং বাজে লোক, অর্ধশিক্ষিত লোকে ভরে গেছিল। সেই জায়গা থেকে এরকম মানুষের দরকার রাজনীতিতে আসার। এবং আমার মনে হয় যে এই যে ওনার রাজনীতিতে আসা, সেটা আর কিছু না হোক, প্রচুর মানুষ উদ্বুদ্ধ করবে যে ভালো ভালো মানুষের রাজনীতিতে আসার জন্য। এবং এরা যতবার রাজনীতিতে আসবে, প্রচুর খারাপ থাকলেও এদের কাছ থেকে কিছু ভ্যালু অ্যাডিশন তো মানুষ পাবে। মানুষ অনুভবের কাছ থেকে কি ভ্যালু অ্যাডিশন পাবে? মানুষ শাহজাহানের কাছ থেকে কি ভ্যালু অ্যাডিশন পাবে? কিন্তু মানুষ এই ধরনের শিক্ষিত, এই ধরনের জায়গা থেকে যারা আসছেন, তার কাছ থেকে প্রচুর ভ্যালু অ্যাডিশন পাবেন, এবং যেটা সমাজের জন্য ভালো হতেও পারে বলে আমার মনে হয়। আমি খুব আশাবাদী। দেবাশিস বাবুর কথার পরিপ্রেক্ষিতে পরিষ্কার করা আমার প্রয়োজন মনে হচ্ছে। উনি একটা মন্তব্য করেছেন যে আমি বোধহয় ওনার সম্পর্কে খুব
মিস্টার গাঙ্গুলি সম্পর্কে, জাস্টিস গাঙ্গুলি সম্পর্কে খুব আশাবাদী হয়েছিলাম, হঠাৎ করে নৈরাশ্যবাদী হয়েছিলাম। এটা একেবারেই নয়, আশা টাশা কিছু করিনি, ভিন্ন ধরনের ব্যক্তিত্ব বলে মনে হয়েছিল, আজ মনে হচ্ছে বিতর্কিত ব্যক্তিত্ব। এবং সেটা কেন দলীয় রাজনীতিতে যাচ্ছেন বলে নয়, তাহলে তো আমি স্ববিরোধিতা করব, সে স্বাধীনতা তার আছে। এইখানে আমার যে সংকটটা হলো যে মানুষটাকে মনে হয়েছিল যে অনেকখানি আমাদের যে নৈতিক বাধ্যতাবোধ ইত্যাদি নিয়ে যিনি ভাবেন, সেই ধরনের কাজ করেন, তিনি হঠাৎ রহস্য তৈরি করছেন, সংশয় তৈরি করছেন, স্ববিরোধী উক্তি করছেন, বিচার বিভাগ সম্পর্কে একেবারে ভিত্তিহীন মন্তব্য করছেন। এইগুলো আমাকে বিপাকে ফেলেছে। আমি মানুষটা সম্পর্কে এভাবে ভাবিনি। এটাই দেবাশিস বাবুর বক্তব্য সম্পর্কে আমার উত্তর। আর দলীয় রাজনীতি তিনি করুন না, সত্যি আমি প্রথমে কিন্তু বলেছি, দেবাশিসের মতো করেই বলেছি যে সদর্থক একটা দিক আছে, ভালো মানুষ একদম ভালো মানুষ যদি করে, যদি রাজনীতিকে বাধ্য করতে পারে। বেশ, দেবাশিস বাবু খুব সংক্ষেপে, আমার সবাই শেষ হয়ে রাজনীতি তো সম্ভাবনা শিল্প, তো সেই সম্ভাবনার শিল্পে আমি খুব আশাবাদী। এরকম ধরে নেওয়া যাক উনি বিজেপিতে কালকে জয়েন করলেন, তারপর উনি লোকসভায় টিকিট পেলেন, তারপর উনি জিতলেন এবং তারপর উনি পূর্ণ মর্যাদার মন্ত্রী হলেন, তাহলে তো পশ্চিমবঙ্গের ভালো হবে। আরো একটু আগ বাড়িয়ে, যেহেতু শিল্প, যেহেতু আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, হতেই পারে 2026-এ উনি মুখ্যমন্ত্রী পদের জন্য ক্যান্ডিডেট হিসেবে দিলেন। তাহলে তো উনি যে ক্ষমতার কথা বলছেন, যে বৃহত্তর স্বার্থের কথা বলছেন, হতে পারে মুখ্যমন্ত্রী হিসাবে উনি যখন পদে যদি কোনোদিন আসীন হতে পারেন, হয়তো অনেক কিছু উনি দেবেন যেটা উনি দেওয়ার ইচ্ছে ছিল, যেটা উনি হয়তো প্রধান বিচারপতি হিসেবে করতে পারেন, সেটা হয়তো একটা সম্ভাবনার কথা বললাম, এরা হবে এর কোনো মানে নেই। একদম। কিন্তু হয়তো